আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। টানা 4 বার ক্ষমতায় থেকেও সম্পত্তির এত লোভ বিশ্বে বিরল, রায় পর্যবেক্ষণ আদালতের। সমুদ্রের নিচে ভূমিকম্প, কতটা সুনামির ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত অন্তত 25। জামায়াত আমির হিসেবে আজ শপথ নেবেন ড শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের করা পৃথক 3 মামলার রায় পর্যবেক্ষণে আদালত বলেছেন, শেখ হাসিনার টানা 4 বার ক্ষমতায় থেকেও পরিবার সহ অবৈধভাবে প্লট নিয়েছেন, যেটা তার দরকারই ছিল না, কারণ তার স্বামীর নামে গণপূর্তের দেওয়া আলাদা প্লট ছিল, যেটি তিনি গোপন করেছেন। প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না, বিধায় সেই হলফনামা জাল নথি ছিল। অবৈধভাবে বরাদ্দ পাওয়ার পরে আবেদন করেন। গত বৃহস্পতিবার 27 নভেম্বর রায় পর্যবেক্ষণে এমন মন্তব্য করেন ঢাকার বিশেষ জাজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। মামলার রায় পর্যবেক্ষণে তিনি বলেন, সরকারি সম্পত্তিকে নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও জানান আদালত। আদালত বলেন, শেখ হাসিনাকে 164 ধারাসহ অনেক সেকশন থেকেই খালাস দেওয়া হয়েছে। শুধু 420 ও 5-এর 2 ধারাতে সাজা দেওয়া হয়েছে, বাকিগুলোতে তিনি খালাস পেয়েছেন। আদালত আরও বলেন, সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত বানিয়ে নিয়েছেন। রাজুকি যদি আইন না মানে তাহলে কে মানবে? পর্যবেক্ষণে বলা হয়, 32 ধারা অনুযায়ী স্পেশাল ক্যাটাগরিতে সরকারের রেকমেন্ড ছাড়া সাংবাদিক, আইনজীবী কেউই প্লট পাবে না। এ সময় আদালত বলেন, উন্নত রাষ্ট্রে মনে হয় না এমন পদ্ধতি আছে, একমাত্র বাংলাদেশেই আছে এমন অনিয়ম। রায় শেষে দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন বলেন, আমরা সাদামিদদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা হয়নি। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামির বিরুদ্ধে দুদকের দায়ের করা পৃথক 3 মামলার রায় ঘোষণা করেছেন আদালত। প্রতিটি মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে 3 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় মামলাটিতে সায়মা ওয়াজেদ পুতুলকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। পৃথক 3 মামলায় আসামির সংখ্যা 47, তবে ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা 23। প্রথম মামলায় শেখ হাসিনা সহ 12 জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ 18 জন। 3 মামলায় রাজুকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া রাজুকের সাবেক সদস্য এস্টেট ভূমি মোহাম্মদ খুরশিদ আলমকে প্রতিটি মামলায় 1 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলায় আত্মসমর্পণ করে কারাগারে থাকা একমাত্র আসামি মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রবিবার 23 নভেম্বর রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক হয়নি। তারা আত্মপক্ষ শুনানিকে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। 2008 সালে দলটি সরকার গঠন করলে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর 2014, 2018 ও 2024 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। পরে 24 সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন তিনি। বাংলাদেশে গত 1 সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে 26 নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে 4 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। গত 27 নভেম্বর 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। এর কারণে বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি।
তবে ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকোবর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসির। যেমন ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার ভূমিকম্পে যেখানে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সুনামি আফ্রিকার দেশগুলো পর্যন্ত চলে যায়। সেই সুনামির ধাক্কা বাংলাদেশেও লেগেছিল এবং তাতে ২ জন মানুষের মৃত্যুর খবর জানা যায়। ভূমিকম্প ও সুনামি। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলছেন, সাগরে যদি ভূমিকম্প ৬.৫ মাত্রার উপরে যায়, তারপর সে সুনামি হবে কিনা সুনামি সার্ভিস প্রোভাইডাররা সেটা পর্যবেক্ষণ করেন। এই বিশেষজ্ঞ বলেন, কোনো জায়গায় কখন হিট করতে পারে, পানির উচ্চতা কতটা হতে পারে, সেটা তারা অ্যালার্ট করে। এটা আমরা সবসময় টেস্ট বেসিসে করে আসছি। তিনি বলেন, বাংলাদেশে বঙ্গোপসাগরে প্রায়শই ছোট ছোট ভূমিকম্প হয়, তবে ৪ মাত্রা বা এর চেয়ে দুর্বল সেসব ভূমিকম্প থেকে বড় পর্যায়ে ক্ষতির সংখ্যা থাকে না। আবার অনেক বিশেষজ্ঞের মতে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিতে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির সংখ্যা থাকে। সমুদ্রের নিচে ভূমিকম্প কেন হয়? আমাদের পৃথিবীর উপরের অংশ বা ভূপৃষ্ঠ বিভিন্ন প্লেটে ভাগ করা। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। কোথাও প্লেট একে অপরকে ঠেলে দেয়, কোথাও পাশ কাটিয়ে যায়, আবার কোথাও নিচে ঢুকে যায়। এমন ক্ষেত্রে যেমন ভূমিকম্প হয়, তেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকেও ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হতে পারে। এটি মাটির উপরে বা পানির নিচে যে কোনো জায়গায় হতে পারে। ২৩ কোটি থেকে ২৮ কোটি বছর আগেও পৃথিবীর সব মহাদেশ মিলে এরকম একক ভূখণ্ড ছিল বলে তত্ত্ব রয়েছে। এটিকে বলা হয় প্যানজিয়া। টেকটনিক প্লেটের ক্রমাগত অবস্থান পরিবর্তন থেকেই বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো ভূখণ্ড হয়েছিল বলে জানা যায়। এর সপক্ষে অনেক ধরনের প্রমাণও রয়েছে। এর মাঝে একটি পানির নিচে থাকা দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রেঞ্জ যেভাবে পৃথিবীকে ভাগ করেছে, এর মাত্র ১০% মাটির উপরে, যা আইসল্যান্ডে পরিষ্কার দেখা যায়। তাহলে সুনামি কিভাবে তৈরি হয়? সুনামি অনেকটা বিশাল আকারের জলোচ্ছ্বাসের মতো। সাধারণত ভূমিকম্প হলেই সুনামি হয় না। সুনামির জন্য ভূমিকম্প খুব শক্তিশালী হতে হয়। এছাড়া মোটামুটি অগভীর সমুদ্র তলে এরকম কম্পন সৃষ্টি হওয়াটাও একটা ফ্যাক্টর হতে পারে। আর এমন কম্পন সমুদ্র তলদেশকে উপরে বা নিচে ঠেলে দিলে, বিশাল পরিমাণ পানি সরে গেলে সেটি সুনামি ঘটাতে পারে। এমন বিভিন্ন বিষয়ের সমন্বয় থেকে সুনামি হতে পারে। বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা? এমনিতে প্রশান্ত মহাসাগর পৃথিবীতে ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে সক্রিয় অঞ্চল, যেটাকে রিং অফ ফায়ার বলা হয়। এরকম বিভিন্ন সক্রিয় অঞ্চল বা সাবডাকশন জোন থাকে। বড় সুনামি সৃষ্টিকারী সাবডাকশন জোনগুলো বাংলাদেশ থেকে বেশ দূরে। বাংলাদেশ ২টা বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে, যা চট্টগ্রাম আরাকান থেকে আন্দামানের দিকে চলে গেছে। তবে বাংলাদেশে সুনামির ঝুঁকি নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন ধরনের পর্যবেক্ষণ রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে বাংলাদেশের খুব কাছাকাছি সমুদ্রের নিচে খুব নিকটবর্তী সময়ে বড় ভূমিকম্প এবং তা থেকে সুনামির সংখ্যা নেই বলে জানানো হচ্ছে। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, নরমালি ভূমিকম্প থেকে ওইরকম সুনামির ঝুঁকি নেই, কিন্তু আন্দামান নিকোবরে হলেও ওটা আমাদের জন্য একটা সোর্স অঞ্চল। আমরা টেস্ট বেসিসে সবসময় রেডি থাকি। এটা হলে জন্য আমরা সাথে সাথেই সাবধানতা অবলম্বন করতে পারি। অতীতের নানা নথিপত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে ১৯৬২ সালে আরাকান কোস্টে প্রায় ৮.৫ মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর হুমায়ুন আক্তার বলছিলেন, এই প্লেটে ভূমিকম্প হলে অবশ্যই বড় সুনামির আশঙ্কা রয়েছে, তবে এখানে খুব তাড়াতাড়ি এই বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। সেই সময়কার তথ্যে জানা যায়, তখন বড় ধরনের সুনামি তৈরি হয়েছিল, যা উপকূল থেকে অনেক দূর পর্যন্ত ভেতরে এসে পৌঁছেছিল। যদিও তখন মানুষ কম ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তত বেশি হয়নি। তবে ঢাকায় নদীর পানি বেড়ে গিয়ে ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। বিবিসিকে অধ্যাপক ডক্টর হুমায়ুন আক্তার বলেছিলেন, এরপর আর এই অঞ্চলে এত বড় ভূমিকম্প বা সুনামির তথ্য পাওয়া যায় না। আমাদের হিসাবে একবার ভূমিকম্প হওয়ার পর ওই প্লেটে শক্তি সঞ্চয় হয়ে পরবর্তী ভূমিকম্প হতে আরও ৫০০ থেকে ৯০০ বছর লেগে যায়। সেই হিসাবে এখানে ওই প্লেটে, অর্থাৎ আরাকান প্লেটে, ভূমিকম্প হতে আরও ২০০-২৫০ বছর বাকি আছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে। সৈয়দ হুমায়ুন আক্তার বলেছিলেন, আন্দামান বা ইন্দো মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও লাগবে, যদিও সেটা হয়তো ইন্দোনেশিয়ার মতো অতটা ভয়ানক হবে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন ভূমিকম্প সম্পর্কে খুব আগেভাগে সতর্ক করা সম্ভব না হলেও যেহেতু ভূমিকম্পের পরে পানিতে সুনামির সৃষ্টি হয় ফলে সুনামি সম্পর্কে আগেভাগেই সতর্ক করা যায়। তবে বাংলাদেশের জন্য সমুদ্রে ভূমিকম্পের চেয়ে ভূখণ্ডের অভ্যন্তরে ভূমিকম্পের যে ঝুঁকি রয়েছে সেটি এখন বেশি শঙ্কার জায়গা। পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াতের দাবি তাদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন হামলা করেছেন। বিএনপি বলছে গ্রামের লোকজন একত্রিত হয়ে জামায়াতের লোকজনকে ধাওয়া দিয়েছে। উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এই ঘটনায় দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৭ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। উপজেলার চরগড়গড়ি গ্রামে কয়েকদিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ২ দিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে আজ বিকেলে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল এলাকাটিতে গণসংযোগে যান। তারা গ্রামের আলহাজ মোড়ে পৌঁছালে বাধা দেন বিএনপি প্রার্থীর সমর্থকেরা। সেখানে কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির পর জামায়াতের প্রার্থী চলে যান। এরপর তিনি ফেরার পথে গ্রামের মৃধাপাড়া মহল্লায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় কয়েকটি গুলির ঘটনা এবং কয়েকটি মোটরসাইকেল ও জামায়াত প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন দুই পক্ষের অন্তত ২৫ জন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান। এ বিষয়ে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল অভিযোগ করেন তারা পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গ্রামটিতে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। তাদের বহরে প্রায় ১৫০টি মোটরসাইকেল ছিল। ফেরার পথে বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের লোকজন তাদের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে তাদের ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিএনপির প্রার্থী হাবিবুর রহমানের মুঠোফোনে বলেন জামায়াতের নারীকর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটের বিনিময়ে বেহেশতর টিকিট পাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। স্থানীয় বিএনপি নেতারা এর প্রতিবাদ জানান। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল অস্ত্রবোঝাই গাড়ি ও লোকবল নিয়ে গ্রামটিতে হানা দেয়। তারা বিএনপির ২ জন কর্মীকে মারপিট করে। তখন গ্রামের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এই সময় জামায়াতের লোকজন গুলি ছোড়েন। বিএনপি নেতাকর্মীদের মারপিট করেন। এতে বেশ কিছু বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আব্দুর নূর বলেন খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এলাকাটিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।